আসসালামু আলাইকুম। আজকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা 2022 সালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করতেছি। প্রথম প্রশ্নটা আমরা দেখি ফিজিক্সের। একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদ্ধতি দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে তা চালু করা হলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? আচ্ছা, এখন অনেক স্টুডেন্ট মনে করতে পারেন যে ঠিক আছে, সাধারণ রেফ্রিজারেটর ঠিক আছে, দরজা খুলে দেওয়া হলো, তো রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের কি হয় যে সে ঠান্ডা করে, তো দরজা খুলে দিলে মনে হতে পারে যে কি এটা মনে হয় ঠান্ডা হবে, রাইট? তাপমাত্রা কমে যেতে পারে, ঠিক না? তাপমাত্রা কমে যেতে পারে, কিন্তু আসলে তা হবে না। কেন? রেফ্রিজারেটর তো রান্নাঘরের রুমের মধ্যেই আছে, তার যে কম্প্রেসার আছে, ঠিক আছে, কম্প্রেসারের কারণে সে তো ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করবে এবং সেখানে একটা হিট তৈরি হবে। তো তোমরা দেখে থাকবে যে রেফ্রিজারেটরের পিছনে একটা রেডিয়েটর দেওয়া থাকে, সেখান থেকে কি হয়, সেখান থেকে কিন্তু তাপ রিলিজ হয়। তো তাপটা কোথায় চলে যাবে? তাপটা চলে আসবে হচ্ছে রান্নাঘরের ভিতরে। রান্নাঘরের ভিতরে তাপ আসলে তাপমাত্রা কি হয়ে যাবে? বেড়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটার উত্তর হবে তাপমাত্রা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখি, বলছে দেখো, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ার এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে? অর্থাৎ পূর্ণ একটা সাইকেল কমপ্লিট করার পরে কোনটি নাও হতে পারে? তো আমরা কি জানি, এরকম করে বয়েলের এটা ধাপ ছিল, তারপর এটা ছিল কি রুদ্ধতাপীয়, এটাও ছিল রুদ্ধতাপীয়। সো এটা একটা চক্র কমপ্লিট করলে, অর্থাৎ ধরি যদি এই প্রান্ত থেকে হচ্ছে একটা চক্র কমপ্লিট করে আসলো, চক্রটা কমপ্লিট করে আবার যদি এই প্রান্তে ফিরে আসে, তাহলে এখানে একটা যে কার্ভ করছে, এখানে কিন্তু কি হচ্ছে, একটা ক্ষেত্রফল ট্রেস করছে, রাইট? একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এই ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে কৃতকাজ। এই এরিয়াটা কি মিন করে? কৃতকাজ, ঠিক আছে? এদিকে যদি আমরা দিই ভি, এদিকে পি দিই, ঠিক আছে? ওকে, তাহলে এই ক্ষেত্রফলটা কি মিন করতেছে? পি এবং ভি, এটা হচ্ছে কৃতকাজ, ঠিক না? তো ক্ষেত্রফল কখনো এটা কি হতে পারে না, শূন্য হতে পারে না। এটা যেভাবে যে পথেই যাক না কেন, যে পথেই যাক না কেন, একটা ক্ষেত্রফল সবসময় কাট করবে, ঠিক না? সেই জন্য বলা হয় যে ক্ষেত্রফলটা যেহেতু শূন্য হতে পারে না, তাই কৃতকাজ কখনো শূন্য হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরের প্রশ্নটাতে। পরের একটা প্রশ্ন বলছে, একদম বেসিক থেকে প্রশ্ন আসছে এবং মূল বই থেকে সব প্রশ্ন। আসলে যারা হচ্ছে মূল বই পড়ছেন, বিশেষ করে এই ধরনের প্রশ্ন কিন্তু ইসাক স্যারের বইয়ে বেশি দেওয়া আছে, ঠিক আছে? এবং অন্যান্য বইয়েও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ স্রোতের আই দ্বারা প্রকাশ করা হয়। ওই ব্যাটারি তড়িৎচালক বল এবং দুই প্রান্তের বিভব পার্থক্য কখন সমান হবে? আচ্ছা, এটা হলো তড়িৎচালক বল। ধরো আমি ছবি ড্র করি, এটা হলো তড়িৎচালক বল, ঠিক আছে? ওই দুই প্রান্তের বিভব পার্থক্য, তার মানে এই দুই প্রান্ত, এখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? তো এখন এটা হলো আর, ধরো এখন কি হচ্ছে, তড়িৎচালক বল আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য কখন সমান হবে, ঠিক আছে? এখন নর্মালি কি হয় যে এখানে যদি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে ধরো ব্যাটারির মধ্যে, তো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে ধরো এটা 10 ভোল্টের ব্যাটারি আছে, তো 10 ভোল্টের কিছু অংশ এর মধ্যে ড্রপ করবে, ধরো 1 ভোল্ট। সো এখানে তাহলে কি হবে, টার্মিনাল ভোল্টেজ কত হবে? 1 ভোল্ট যদি এখানে ড্রপ করে, তাহলে এখানে হবে 9 ভোল্ট। অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ এবং সেলের যে ভোল্টেজ, এদের মধ্যে টার্মিনাল ভোল্টেজের মান সবসময় কি থাকে, কম থাকে। কিন্তু যখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ আর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখানে ওপেন সার্কিট, ঠিক আছে? তখন ধরো এটা 10 ভোল্ট ধরো, ঠিক আছে? তো এই দুই মাথায়, অর্থাৎ এই প্রান্ত ধরো আর বি প্রান্ত, এই দুই মাথায় যখন তুমি ভোল্ট মিটার কানেক্ট করবা, তখন কি পাবা, এই ভোল্ট মিটারের মানটা এই সেলের ভোল্টেজটাকেই কিন্তু দেখাবে, ঠিক আছে? সো যখন এই পর্যন্ত মানে কি কাটা, মানে কি এখানে হলো আই এর মান কত, ওপেন সার্কিট কারেন্ট, এটা হচ্ছে 0। সো শুধুমাত্র এর মধ্যে কারেন্ট ফ্লো যদি 0 হয়, তাহলেই কিন্তু কি হয়, তাহলে ইও যায়, এখানে কি ভিও তাই। অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ এবং এই ভোল্টেজটা সমান হয় কখন, যখন আই ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? এটা হলো কথা। আচ্ছা, এবার প্রশ্নটা দেখো, এখানে বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, ঠিক আছে? আচ্ছা, দ্বিচির দ্বয়ের মধ্যবর্তী দ্বিগুণ করা হলো, এই যে চিরের এটা হলো টয়েসে করা হলো, ওকে ফাইন। পর্দার প্রতি একক দৈর্ঘ্যের উজ্জ্বল ডোরার সংখ্যা কি একই রাখতে, না সেম রাখতে হলে, একই রাখতে হলে চিরদ্বয়ের দূরত্ব ডিকে কিভাবে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এ হয়ে গেছে টয়েসে, তাহলে এটা কি হবে, চিরদ্বয়ের এটা ডি করতে হবে, আসলে কি টয়েস ডি, দুইটাই কিন্তু কি করতে হবে, বাড়ায় দিতে হবে, ঠিক আছে? দুইটার দূরত্বই বাড়ায় দিলে আমরা কি পাবো, যে ডোরার
উজ্জ্বলতা, উজ্জ্বল ডলার একক দৈর্ঘ্যে, সেটা আমরা কি পাবো? সেম পাবো। ঠিক আছে। আচ্ছা, এবার আসি প্রশ্নটা, একটি ব্রিজ রেকটিফায়ারের ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 হার্টজ হলে আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, এই প্রশ্নের একটা বেসিক্যালি অন্যভাবে আসছে। তো আমরা এমনি জানি রেকটিফায়ার হচ্ছে কি এসিকে ডিসি সার্কিটে পরিণত করে, এসি ভোল্টেজকে কি করে ডিসিতে পড়তে। ডিসির ফ্রিকোয়েন্সি কত? ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। ঠিক আছে, ডিসির ফ্রিকোয়েন্সি কিন্তু 0 হওয়ার কথা। তো এখানে এই প্রশ্নটা কেন আসলো যে 50 হার্টজ হলে আউটপুট সংকেত তো 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আসলে এটা মিন করছে সম্ভবত এখানে যে পালসেটিং ডিসি যে আছে, এটা পালস, অর্থাৎ আমরা যখন ইনপুট সিগন্যাল নেই এরকম, ঠিক আছে, তো আমরা যদি একটা সাইকেলের কথা চিন্তা করি এই পর্যন্ত, তাহলে ব্রিজ রেকটিফায়ারে এই সেম টাইমের মধ্যে কয়টা পালস পাওয়া যায়? 2টা কিন্তু পালস পাওয়া যায়। অর্থাৎ উপরের দিকে হচ্ছে কয়টা? পজিটিভ এইটুকুতে হচ্ছে কয়টা? একটা, এবং নেগেটিভে এরকম 2টা পালস পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা। তো একটা সাইকেলে যেহেতু একটা পজিটিভ পালস পাওয়া গেছিল, এখানে পালসটা দেখা যাচ্ছে একটা, তো পরেরটাতে দেখা যাচ্ছে পালস কয়টা? 2টা পালস। ঠিক আছে, সেই জন্য হচ্ছে কি যে পালস সংখ্যা ডাবল হওয়ার কারণে ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাবল। ঠিক আছে, অর্থাৎ 50 থেকে 100 হার্টজ হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি প্রশ্ন রেকটিফায়ার হিসেবে যদি কাজ করে, তাহলে কিন্তু এসিকে ডিসির রূপান্তর করে, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখানে পালস যেহেতু বোঝাচ্ছে যে ঠিক আছে একটা সাইকেলে এখানে হচ্ছে এইটুকু সেম টাইম যদি ধরো, যেমন এইটুকুতে সেম টাইম ধরো অ্যাভারেজ ভ্যালুতে, তাহলে এটাতে কি 2টা পালস পাওয়া যায়। সেজন্য 2টা পালস মানে কি একই টাইমে 2টা পালস পাচ্ছ, সো এটাকে বলা হচ্ছে ডাবল, ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে গেছে। ঠিক আছে, একেবারে বেসিক থেকে এটা একটা প্রশ্ন। আচ্ছা, পরের একটা প্রশ্ন, এই ধরনের অঙ্ক করে তো আমরা হ্যাবজো করে ফেলতেছি। ঠিক আছে, কিন্তু বেসিক একটা জিনিস আমরা করি না, সেটা হলো কি, দেখো বৃষ্টির একটি ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত করলো, বড় ফোঁটার তুলনায় ছোট ফোঁটাগুলো সমষ্টিগত ক্ষেত্রফল কি হবে? ঠিক আছে, তো বড় একটা ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটার ক্ষেত্রফল সবগুলোর সমষ্টি কি হবে? আচ্ছা, বড় ফোঁটা থেকে, বড় ফোঁটার যে বাইরের সারফেস আছে সেইটা থেকে যদি একে ছোট ছোট ফোঁটায় ভাগ করা হয়, তাহলে সারফেসের মানগুলো, এরিয়ার মানগুলো, সারফেস এরিয়া কি হয়? মানগুলো কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তার মানে এটা হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই ধরনের যে কৃতকাজ পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির আমরা তো বের করছিলাম যে ডেল এ ইকুয়াল টু কত, যেহেতু এটা গোলাকার 4 পাই, তো ছোটতে আর স্কোয়ার, এর ক্ষেত্রফলটা বেশি, -4 পাই বড়দের স্কোয়ার, অর্থাৎ এন সংখ্যাগুলো এন সংখ্যা ফোঁটায় পরিণত করা হবে। অর্থাৎ বড় ফোঁটা থেকে যখন ছোট ফোঁটায় পরিণত করবো, তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল এবং সবগুলো ছোট ফোঁটার ক্ষেত্রফল যেটা হবে কম্পেয়ার, যেটা ক্ষেত্রফল কিন্তু সমান হবে না, ছোট ছোট ফোঁটার ক্ষেত্রফল হবে কি বৃদ্ধি পাবে সবগুলো যদি যোগ করি। ঠিক আছে, ওকে, এখানে কিন্তু আয়তন শুধু অপরিবর্তিত থাকবে, ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটা কি দেখা যাচ্ছে, এখানে বলছে একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ হলে আলো দ্রুতি যে সি হয়, তাহলে কণাটির দ্রুতি কত? এটা একদম সিম্পল একটা অঙ্ক, সবগুলো কিন্তু আসলে বই থেকে আসছে, বইয়ের যে উদাহরণ আছে এবং বইয়ের যে ভিতরে আর্টিকেল ওয়াইজ যে পড়াশোনা আছে সেখান থেকে আসছে, এরকম কঠিন বা বড় কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এখানে কি বলতেছে যে তাহলে কি আমরা কি জানি যে মোট শক্তি হলো এমসি স্কোয়ার, এটা হলো বস্তু কণার মোট শক্তি, তাহলে মোট শক্তি হচ্ছে এমসি স্কোয়ার, এবং স্থির অবস্থায় স্থির ভর শক্তি যেটা সেটা হলো কি এম নট সি স্কোয়ার, এটার দ্বিগুণ। তাহলে চলমান অবস্থায় কি হয় যে বস্তুর ভর যেটা এটা কিন্তু বৃদ্ধি পায়, সো এটার হচ্ছে বড় আর এটা হলো ছোটো, স্থির অবস্থায় যেটা ছোটো আছে তাকে আমি 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, অথবা এই ধরনের কনভার্সন কিন্তু পরীক্ষাগুলো ঝামেলা করে, সেই জন্য আমি বলি যে স্থির ভর শক্তির এর সাথে কি আছে? বৈষম্য আছে, বৈষম্য মানে হলো এর, সো এর দ্বিগুণ মানে একেই 2 দ্বারা গুণ করতে হবে, কারণ এর মানে হলো গুণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি গুণ করলাম যে গতিশীল অবস্থায় মোট শক্তি যেটা এমসি স্কোয়ার, আর স্থির অবস্থায় এম নট সি স্কোয়ার, সো স্থির অবস্থায় যেহেতু শক্তি কম থাকে, সো এটাকে 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আবার এম ডিভাইড বাই এম নট সি স্কোয়ার উভয়কে বাদ, এটা হলো 2। আবার আমরা কি জানি যে ভরের যে আপেক্ষিকতার সূত্র সেটা হলো এম ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, তারপরে কি, তারপরে আমরা একটু ক্যালকুলেশন করছি, এখানে শুধু মান টান বসায় দিলেই কিন্তু এখানে কি মানটা চলে আসবে। ঠিক আছে, দেখো মানটা চলে আসবে, এখানে মানটা ছিল 2, এটাকে আমরা উল্টা দিলাম 1/4, এটা ভি বাই সি করবো সুন্দর মতো, এখানে মানটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, √3/2, ভি বাই সি ইকুয়াল টু হচ্ছে কত? √3/2, তার মানে √3/2 হবে আনসার। ঠিক আছে, আচ্ছা এইবার এই প্রশ্নটা দেখো, এখানে বলছিল যে এম ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত আছে, তাহলে এম এ স্প্রিং হলো, ধরুন এটা হলো একটা স্প্রিং, এর সাথে কি এম ভরের একটা বস্তু যুক্ত আছে। আচ্ছা, স্প্রিংটিকে এই পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া
হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণটির উপর স্পন্দিত হবে। অর্থাৎ এটাকে যদি আমি এ প্রসারিত করি, এ পরিমাণ মানে বিস্তার এই দিকে প্রসারিত করে টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে, এ কি হবে, অসিলেট করতে থাকবে বা ভাইব্রেট করতে থাকবে বা দুলতে থাকবে। এর পর্যায়কাল যদি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণ স্পন্দিত হবে। যদি বস্তুটির ভর 4 গুণ করি, হ্যাঁ, তাহলে এটার পর্যায়কাল কি হবে, ঠিক আছে। এটা যদি সরল দোলক হইতো তাহলে আমরা বলতাম যে বস্তুর ভর বৃদ্ধি করলে সরল দোলকের দোলনকালের পরিবর্তন হয় না। কিন্তু এটা হলো স্প্রিং, কারণ স্প্রিংয়ের আমরা পর্যায়কাল জানি ওকে এরকম, রাইট। আচ্ছা, তাহলে ওমেগা ইকুয়াল টু কি, টুয়াইস পাই বাই টি। ওকে, তাহলে এটা হলো কি কে বাই এম। আচ্ছা, তাহলে টি যদি এটাকে উল্টায় দাও, টি বাই টুয়াইস পাই থাকুক, তাহলে এম বাই কে, এটা রুট ওভার, ঠিক আছে। তার মানে টি এর সাথে এম এর সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক, ঠিক। তাহলে বস্তুর ভর যদি আমি 4 গুণ বাড়াই, তাহলে টি সমানুপাতিক রুট ওভার 4, তার মানে টি সমানুপাতিক হচ্ছে 2। তার মানে পর্যায়কাল ডাবল হয়ে যাবে, ঠিক না, পর্যায়কাল হয়ে যাবে ডাবল। হলো এটা স্প্রিংয়ের ক্ষেত্রে, এটা এই ধরনের অঙ্ক। এটা কিন্তু ভুল হয় যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম নাকি এম বাই কে, সেই জন্য আমি এটা মনে রাখি ও কে ওমেগা কে, এটা সমান সমানে থাকে, ঠিক আছে, সাথে সাথে একই লাইনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরের একটা প্রশ্ন। আমি এখানে সবগুলো প্রশ্নই সমাধান করছি যতটুকু পারা যায়, ঠিক আছে। তো এখন এই 9 নম্বর প্রশ্ন বলছে যে একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত, ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3gr। আচ্ছা, সর্বোচ্চ পয়েন্টে ম্যাক্সিমাম। তাহলে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কিন্তু বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ বিন্দুতে এটা হলো তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন, তাহলে এফ সি সর্বোচ্চ ম্যাক্স ডিভাইড বাই এফ মিন, এটা কি রুট ওভার ভি। আচ্ছা, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে না, তাহলে এফ এর সাথে ভি স্কোয়ার ডিভাইড বাই এটাও ভি স্কোয়ার, ঠিক না। এটা ধরো হচ্ছে ম্যাক্স, এটা হলো মিন। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে 3-র উপরে দিলে কত আসে, 3 ডিভাইডেড বাই রুট ওভার জি আর যদি করো তাহলে স্কোয়ার হলে 1, ঠিক আছে, 3/1। তো এখন এটা যদি ম্যাক্সিমাম হয়, এটা যদি মিনিমাম হয়, তাহলে এটা কি হয়ে যায়, ম্যাক্সিমামে সুতার টান কি থাকবে, ম্যাক্সিমামে সুতার টান থাকবে হচ্ছে কি কম, আর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান থাকবে হচ্ছে বেশি, ঠিক না। তাহলে 3/1 তার মানে হলো 1:4, মানে 4 ভাগের একটা, অর্থাৎ একটা 25% আর একটা হবে 75%, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার এই প্রশ্ন আসে, এখানে বলছে যে 6 ওহম এবং 12 ওহম মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত করলাম। তাহলে 6 ওহম আর একটা কি 12 ওহম, এটা 6 ওহম, এটা হলো 12 ওহম, সমান্তরালে যুক্ত করলাম করে এর সাথে 24 ভোল্টের একটা ব্যাটারি এবং 4 ওহম মানের একটি রোধ কি করছে, সিরিজে যুক্ত করা হলো। এটা 4 ওহম আর এটা হলো ব্যাটারি, কানেক্ট করলাম, 24 ভোল্টের ব্যাটারি, 4 ওহম। ওকে, ফাইন। 6 আর 12 যদি প্যারালাল করি, দুইটা রোধ থাকলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, ঠিক না। তাহলে 6 গুণন 12, নিচে হলো কত, 18, ঠিক না, 6 আর 12 18, 6 দিয়ে কাটলে 3 6 টাকা 3 4, তার মানে হবে 4 ওহম হবে, এই দুটা ইকুইভ্যালেন্ট করবে, 4 আর 4 8, তাহলে 24 ডিভাইড বাই 8, তার মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে হচ্ছে মূল কারেন্ট। আচ্ছা, মূল কারেন্ট 3 অ্যাম্পিয়ার। তো এখানে চাইছে কি 6 ওহমের মতো দিয়ে, এই 6 ওহমের মধ্যে কত যাবে, এটা তো মূল কারেন্ট 3 অ্যাম্পিয়ার, 6 এর অবশ্যই এর মধ্যে 3-এর থেকে কম যাবে, 3-এর থেকে কম কত আছে, 3 তো যাবে না, বা 6ও যাবে না, 3 থেকে কম যাবে, সো এটা হবে উত্তর। চাইলে আমরা এটা বের করতে পারি কিভাবে, যে 4 ওহম তো সিরিজে আছে, 3 অ্যাম্পিয়ার মধ্যে যাচ্ছে, তাহলে 3 4 12 ভোল্ট, এটা হলো ড্রপ। তো 24 ভোল্টের মধ্যে 12 ভোল্ট এখানে ড্রপ করলো, বাকি 12 ভোল্ট চলে আসলো এইখানে, ঠিক। তো 12 ভোল্ট যদি এখানে আসে, তাহলে 6 ওহমের মধ্যে কত যাচ্ছে, I ইকুয়াল টু 12 ডিভাইড বাই 6, 2 অ্যাম্পিয়ার, এই যে বের করা গেল, ঠিক আছে। ড্রপ ভোল্টেজ কনসেপ্ট দিয়েও কিন্তু এটা বের করা গেল, ঠিক আছে। তোমার দেখে নাও একটু, এটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, সামনে আরও পরীক্ষা আছে, একটু মাথায় রাখতে হবে যে একটা পরীক্ষা খারাপ করলাম দেখে এটাই শেষ, তা কিন্তু নয়, ঠিক আছে। এটা একটু শিখে নাও, খুব সহজ একটা অঙ্ক ছিল এটা, একেবারে বই থেকে অঙ্ক। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো, এখানে বলছে যে একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টর সাথে করে লব্ধি ভেক্টরের মান নিচে কোনটি হবে না, ঠিক আছে, কোনটি হবে না। তো আমরা জানি যে ভেক্টরের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম হচ্ছে আর ম্যাক্স পি প্লাস কিউ, অর্থাৎ দুইটার যোগফল, তাহলে 3 + 4 = 7 নিউটন। আচ্ছা,
মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ বড় বিয়োগ ছোট করি, দেখো 4 - 3, তাহলে 1 নিউটন। তার মানে এই লব্ধির মানটা কত হবে? সর্বোচ্চ কত থেকে কত মধ্যে হবে? 1 থেকে 7-এর মধ্যে হতে পারে। 1 হতে পারে, 1 থেকে 7-এর মধ্যে সব মান হতে পারে। তাহলে 1, 3, 5 এই তিনটে মানই হতে পারে। কোনটি হবে না সেটা হলো 0। 0 কখন হয়? যদি সমমানের দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন সেটা 0 হয়। এখানে তো মানই ভিন্ন, সো এই ভেক্টরের লব্ধি কখনোই 0 হতে পারে না। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু খেয়াল করো, তাহলে ভালো হবে তোমাদের, এবং এটা ভালো একটা কনসেপ্ট। ঠিক আছে, আমরা বড় বড় অনেক কঠিন কঠিন ভেক্টরের সূত্র পড়ছি, অঙ্ক পড়ছি, কিন্তু সেগুলো আসে না। এখানে একেবারে বেসিক টেস্ট করার জন্য দিয়েছে, যাতে তোমরা সহজেই এটা করতে না পারো। ঠিক আছে, সেটাকে আমরা সহজে কীভাবে ক্র্যাক করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে কত মান থেকে কত মানের মধ্যে এই ভেক্টরটা হতে পারে। ওকে, পরের একটা প্রশ্ন এবার কি বলছে দেখো। এটা সহজ প্রশ্ন ছিল, যে একটি রাবার ব্যান্ডকে টেনে, যেটা আমরা রাবার ব্যান্ড বলি আর কি, ঠিক আছে, সেটা দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে এত হলে এত। তো এখানে যে বল প্রয়োগ করছো সেই বলটা কিসের ফাংশন দেওয়া আছে? এক্স এর ফাংশন। তো এক্স এর ফাংশন দেওয়া আছে এবং সেটা এক্স এর কত থেকে কত বাড়াইছে? 0 থেকে L। সো কৃতকাজের মান কি হবে? আমরা জানি কি এফ ডিএক্স হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ওকে, তাহলে এফ মানে কত? এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করো ডিএক্স কত? 0 থেকে কত বাড়াইছে? L পর্যন্ত বাড়াইছে, L নিলাম। তো এটা কত হয়? এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স কিউব বাই 3। এটা হচ্ছে কত? 0 থেকে L হলো লিমিট। কত হয় তাহলে দেখো, তাহলে এক্স এর পরিবর্তে L বসাও, তাহলে এ এল স্কোয়ার বাই 2 বি এল কিউব বাই 3, এই যেটা উত্তর। ঠিক আছে, নর্মাল একটা অঙ্ক, কৃতকাজ এফ ডিএক্স, যেহেতু ইন্টিগ্রেশন করলে কি পাই যাবো আমরা? কৃতকাজের রাশিমালা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন তো তোমরা কলেজেও করছো এবং বিভিন্ন বোর্ড পরীক্ষার সলিউশনের জন্য করছো। এর একটা ধোকা দেয় যে কেন এই যে দুইবার ডেরিভেটিভ যে করা আছে এর সহগ কিন্তু কি হতে হবে? 1 হতে হবে। এখানে কত আছে? 6। সো 6 দ্বারা এটাকে পুরোটা অংশটাকে ভাগ করতে হবে। সো 6 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 6 দ্বারা ভাগ করলে 150 ভাগ হলো 6, তাহলে কত হয়? কাটো, 3 6 2 12 13 14 30 5 30, তার মানে 25 আসে। ঠিক, তাহলে এটা হলো 25 এক্স ইকুয়াল টু 0। তো আমরা এটা যখন স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করি তখন আমরা কি লিখি? ওমেগা স্কোয়ার এক্স, ঠিক না? তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হলো 25, ওমেগা হচ্ছে 5, এই ওমেগা হলো 5। ঠিক আছে, এটা কৌণিক কম্পাঙ্ক চাইছে, তার মানে হচ্ছে ওমেগার মান চাইছে। ওকে, এবার এই প্রশ্নটা দেখো, এখানে বলছে যে একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ ভি, ছোটদের ভি লিখছি এবং এটাকে মুচড়াই দিলাম। ঠিক আছে, ছোটদের ভি লিখে এটা মাথাটা মুচড়িয়ে দিলাম। ভি এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি হবে? ঠিক আছে, তো আমরা জানি যে ভি বেগে যদি মুভ করে, ইলেকট্রন মুভ করে, তাহলে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এবং একটা ইলেকট্রনকে যদি ভি ভোল্টেজের মধ্যে রাখো তাহলে তার যে এনার্জি লাভ করে সেটা হলো ইভি। তো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি। তো এখান থেকে ভি এর মান আমরা বের করলাম, এটা 2 এই পাশে গুণ হলো এবং এটা গুণ আছে এই পাশে ভাগ হলো এবং এটা স্কোয়ারটা রুট হয়ে গেল। ঠিক আছে, এটা হবে সম্পর্ক। আচ্ছা, আচ্ছা এবার পরের লাস্ট প্রশ্নটা দেখো, 15 নম্বর প্রশ্ন। এইখানে প্রশ্নটা একটু জটিল ছিল। শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ নির্ণয় করো। অর্থাৎ ওই যে ডি ব্রগলি যে আছে যে একটা, যদি দেখো এখানে বলা আছে ভর শূন্য, তো কণার ভরবেগ কিন্তু শূন্য মনে হতে পারে, কিন্তু অপশনে কিন্তু শূন্য দেওয়া আছে, এটা একটু মাথায় রাখো। কিন্তু এর এনার্জি আছে, তার মানে এটা আলোর যে ডি ব্রগলির যে তত্ত্ব, যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। কখনো একটা কণা যদি কণা থাকে তার তখন তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে না, এরকম ইয়ে থেকে। তো আমরা ওখান থেকে করি, যেহেতু এনার্জি দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল টু কি? ই ইকুয়াল টু হচ্ছে এইচসি বাই ল্যামডা লিখলাম। আচ্ছা, ই ইকুয়াল টু আবার কি? এমসি স্কোয়ার এইচসি বাই ল্যামডা। ওকে ফাইন, তাহলে এমসি ডট এমসি ডট সি ইকুয়াল টু হলো এইচসি বাই ল্যামডা। এইচসি আর এসি কেটে দাও, তাহলে এমসি এটা কি হলো? ভরবেগ, ঠিক না? এটা হলো ভরবেগ, কণাটির ভরবেগ চাইছে, ঠিক না? শক্তি আছে আবার ই,
ওকে ফাইন। তাহলে এখান থেকে কীভাবে বের করা যায়, এইখানে একটু টান দাও প্রথম থেকে, এখানে ই বাই সি করো, তাহলে এইচ বাই ল্যামডা। ঠিক আছে, ই বাই সি আবার কি দেখো এইটার সাথে, কারণ এইচ ল্যামডা এইচ বাই ল্যামডা এটা কি, তার মানে ভরবেগ ইকুয়াল টু দাঁড়াইলো হচ্ছে ই বাই সি। ঠিক আছে, এটা কিন্তু কিছু না, এটা আসলে কোনটা বের করছে, এটা কিন্তু কিছু না, এটা হলো ই ইকুয়াল টু কি এমসি স্কোয়ার। ঠিক আছে, তো এমসি মানে কি ভর ইন্টু বেগ, আর এখানে এইভাবে লেখো, তাহলে ই বাই সি একটা এবার শেষে ভাগ হলো এইটা ই বাই সি। ঠিক আছে, খুব সহজে এটা বের করা যায়, ই বাই সি। অর্থাৎ এনার্জিকে যদি আলোর বেগ দ্বারা ভাগ করি তাহলে তার কি পাওয়া যায়, তাহলে তার ভরবেগ পাওয়া যায়।